আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা ক্লাস করছি আপনাদের চতুর্থ অধ্যায় ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের 3 নম্বর ক্লাস। তো আপনারা যারা যুক্ত হয়েছেন তারা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন লাইভটি ঠিক আছে কিনা, কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন লাইভটি ঠিক আছে কিনা, কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম ফারহানা আপু, জনি ভাইয়া। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ফারহানা আপু। আপনারা মাত্র 2 জন কেন? ওয়ালাইকুম আসসালাম মুনতাহা আপু। আচ্ছা, আমরা এই পর্যায়ে আমাদের ক্লাসটি শুরু করব। ওয়ালাইকুম আসসালাম মাইশা আপু, সুরায়া আপু। সুরায়া আপু কি বিগত 2টি ক্লাস করেছিলেন? একটু জানাবেন সুরায়া আপু, বিগত 2টি ক্লাস করেছিলেন কিনা। তো আমরা ক্লাসটি শুরু করছি, চলে যাব 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নটা কিন্তু আমরা গত ক্লাসেও হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটা আজকে আগে সমাধান করব। আগে আমরা আজকের ক্লাসে প্রথমে 3 নম্বর অঙ্কটা সমাধান করব, এর পরবর্তীতে 4 নম্বর প্রশ্নের বাকি যে 2টা অ্যাকাউন্ট আছে সেই 2টা অ্যাকাউন্ট কমপ্লিট করব। তো আমাদের প্রথমে চলে আসি 3 নাম্বার প্রশ্নে। প্রশ্নটাতে কি বিষয়ে বলা হয়েছে? অ্যান ওল্ড বাস স্টেশন হ্যাড টু বি রিপ্লেসড বাই এ নিউ ওয়ান। একটা পুরাতন বাস স্টেশন, আমরা এটার পরিবর্তে নতুন একটা বাস স্টেশন নিতে হবে। দ্য অরিজিনাল কস্ট অফ দ্য ওল্ড স্টেশন, পুরাতন বাস স্টেশনের আসল মূল্য বা মূল মূল্য ছিল 60 লক্ষ টাকা। দ্য রেশিও অফ ম্যাটেরিয়াল ওয়েজেস অ্যান্ড ওভারহেড, এখানে বলা হয়েছে ম্যাটেরিয়াল ওয়েজেস এবং ওভারহেডের রেশিও ছিল 5:3:2। অর্থাৎ আমাদের পুরাতন যে বাস স্টেশন 60 লক্ষ টাকা মূল্যের, এর ভিতরে ম্যাটেরিয়াল ছিল 5:, এবং ওয়েজেস ছিল 3 ভাগ, এবং ওভারহেড ছিল 2 ভাগ। টোটাল কত? 10 ভাগ। তো টোটাল দিয়ে ভাগ করলে এবং পার্টিকুলার রেশিও দিয়ে গুণ করলে আমরা ম্যাটেরিয়ালের টাকা, ওয়েজেসের টাকা, ওভারহেডের টাকা পাবো। আচ্ছা, এগুলো কেন দরকার একটু পরে আমরা জানতে পারবো। আগে আমরা এটা বুঝবো যে এই টাকাগুলো আলাদা করব কিভাবে। টোটাল 60 লক্ষ টাকা দেওয়া আছে, টোটাল রেশিও দেওয়া আছে 10, 5:3:2, এই 3টা যোগ করলে পাবো 10। তো 60 লক্ষকে 10 দিয়ে ভাগ করব, পাবো 6 লক্ষ। 6 লক্ষ দিয়ে 5-এর সাথে গুণ করলে পাবো ম্যাটেরিয়ালের টাকা 30 লক্ষ। 3 দিয়ে গুণ করলে পাবো ওয়েজেসের টাকা 18 লক্ষ। 2 দিয়ে গুণ করলে পাবো ওভারহেড 12 লক্ষ টাকা। ওয়ালাইকুম আসসালাম এসিং ভাইয়া। আচ্ছা, সুরায়া আপু 1 নম্বর ক্লাস করেছিলেন। ঠিক আছে সুরায়া আপু, 1 নম্বর ক্লাসটা করলে এই ক্লাসের এই 3 নম্বর প্রশ্নটা, এটার সমাধানটা করতে পারবেন, কিন্তু 4 নম্বর প্রশ্নটা করতে পারবেন না। সেটা স্কিপ করে আগে 2 নাম্বার ক্লাস করে নিতে হবে। তো আপনি যেহেতু লাইভে যুক্ত হয়ে গিয়েছেন, 3 নম্বর অঙ্কটা শিখুন, তারপরে এটা স্কিপ করে 2 নাম্বার ক্লাসটা আগে করে নেবেন। ঠিক আছে আপু? তো এখানে আমরা ম্যাটেরিয়াল, ওয়েজেস এবং ওভারহেড 3টার অ্যামাউন্ট আলাদা করলাম। এর পরে বলা হয়েছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট ম্যাটেরিয়াল, এটা অনুমান করা হয়েছে যে ম্যাটেরিয়াল বা কাঁচামাল হ্যাজ গন আপ, বৃদ্ধি পেয়েছে 20% ধারা। অর্থাৎ ম্যাটেরিয়াল আগে যত টাকা ছিল তার থেকে 20% বৃদ্ধি পাবে, ইনক্রিজ হবে। ম্যাটেরিয়াল 20% বৃদ্ধি পাবে। আগে কত টাকা ছিল? 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকার কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 20%। তাহলে 30 লক্ষ টাকার 20% ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 6 লক্ষ টাকা, এটা বৃদ্ধি পাবে।
নতুন যে বাস স্টেশন নিব তার জন্য আমাদের ম্যাটেরিয়ালের মূল্য 20% বৃদ্ধি পাবে। আগে ছিল 30 লক্ষ, এখন আরো 6 লক্ষ বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে ওয়েজেস বাই 30%, আগে 18 লক্ষ টাকা ছিল মজুরি, এখন আরো 30% বৃদ্ধি পাবে। তাহলে 18 লক্ষ গুণ 30%, 5,40,000 টাকা বৃদ্ধি পাবে। ওয়ালাইকুম আসসালাম তাসনিম আপু। এরপরে ওভারহেড এক্সপেন্সেস আর এস্টিমেটেড, অনুমান করা হচ্ছে টু মেনটেন দ্য সেম রেশিও উইথ দ্য ওয়েজেস অ্যাজ বিফোর, অর্থাৎ ওয়েজেস অনুপাতেই বৃদ্ধি পাবে বা ওয়েজেস অনুপাতে থাকবে। ওয়েজেস অনুপাতে থাকবে বলতে, যদি এই প্রশ্নে বলা হতো ওয়েজেস 10% কমে যাবে, তাহলে ওভারহেডও 10% কমে যেত। কারণ কি, তারা দুইজন মেনটেন করবে ব্যালেন্সটা। ওয়েজেস যা হবে ওভারহেডও সেই পরিমাণে বৃদ্ধি পাবে বা কমবে। ওয়েজেস যেহেতু 30% বৃদ্ধি পেয়েছে, ওভারহেডও তাহলে তার 30% বৃদ্ধি পাবে। ওভারহেডের আগে যে টাকাটা ছিল তার 30% বৃদ্ধি পাবে। কেন? কারণ ওয়েজেস তার টাকার অনুপাতে 30% বৃদ্ধি পেয়েছে তার জন্য। তাহলে আমাদের ওভারহেড ছিল কত? 12 লক্ষ। 12 লক্ষ টাকার 30% 3,60,000। আচ্ছা, এগুলো হচ্ছে বৃদ্ধি পেয়েছে। এ পার্ট অফ দ্য ওল্ড ম্যাটেরিয়াল ওয়ার ইউজড ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য নিউ বাস স্টেশন। নতুন বাস স্টেশন তৈরির ক্ষেত্রে আমাদের পুরাতন বাস স্টেশনের একটা ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যেটার অ্যামাউন্ট ছিল 25,000, এবং পুরাতন বাস স্টেশনের কিছু অংশ বিক্রি করা হয়েছে যেটার অ্যামাউন্ট ছিল 20,000। দ্য কস্ট অফ নিউ স্টেশন ইজ টাকা 90 লক্ষ। নতুন স্টেশনটার মূল্য 90 লক্ষ টাকা। এখন আমাদের এই পুরো প্রশ্নটাতে রিকোয়ারমেন্টে বলা হয়েছে জাবেদা করো, রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট দেখাও, নিউ স্টেশন অ্যাকাউন্ট দেখাও। দুইটা খতিয়ান এবং জাবেদাগুলো করতে বলেছে। তো আমাদের জাবেদা করার আগে দুইটা কাজ করতে হয়, অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড, অ্যামাউন্ট টু বি শোন ইন রেভিনিউ। তো রেভিনিউ আকারে কোনটা দেখাবো এবং ক্যাপিটাল আকারে কোনটা দেখাবো, এই দুইটা অ্যামাউন্ট বের করে নিতে হয়। এখন এর জন্য আগে আমাদেরকে এস্টিমেটেড কস্ট বের করতে হয়। আমাদের আগের যে প্রশ্নগুলো, 2 নাম্বার প্রশ্নটা যদি একটু দেখি, 2 নাম্বার প্রশ্নটাতে খেয়াল করুন, আমাদের পুরাতন যে বয়লার ছিল তার মূল্য ছিল 15 লক্ষ। নতুন বয়লার নিতে গেলে 32 লক্ষ টাকা এস্টিমেটেড কস্ট হবে। এস্টিমেটেড কস্ট কিন্তু আগের প্রশ্নটাতে দেওয়া ছিল। এরপরে দেখুন, বাট অ্যাকচুয়াল কস্ট দেওয়া আছে 45 লক্ষ। তাহলে কয়টা কস্ট থাকে? 3টা। একটা হচ্ছে পুরাতন যে সম্পদ তার কস্ট, একটা হচ্ছে নতুন সম্পদের অ্যাকচুয়াল কস্ট, আরেকটা হচ্ছে নতুন সম্পদের এস্টিমেটেড কস্ট। মোট 3টা কস্ট থাকতে হয়। তো আমাদের 3 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে 3 নম্বর এই প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করে দেখুন, 2টা কস্ট আপনারা সরাসরি পাচ্ছেন। পুরাতনটার কস্ট 60 লক্ষ এবং নতুনটার অ্যাকচুয়াল কস্ট 90 লক্ষ। নতুনটার এস্টিমেটেড কস্ট এখানে সরাসরি দেওয়া নেই, যার জন্য এই এস্টিমেটেড কস্টটা আমাদের বের করতে হবে। কিভাবে? প্রশ্নে বলা হয়েছে এই 60 লক্ষ টাকার ভিতরে ম্যাটেরিয়াল ওয়েজেস ওভারহেড ছিল 5:3:2 অনুপাতে বা রেশিওতে। এই রেশিও অনুযায়ী আগে ম্যাটেরিয়াল ওয়েজেস ওভারহেডকে আলাদা করে নিতে হবে, যেটা আমরা এখানে আলাদা করে নিয়েছি। ম্যাটেরিয়াল ওয়েজেস এবং ওভারহেড নামে আলাদা করে নিয়েছি। এর পরে বলা হয়েছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট ম্যাটেরিয়াল হ্যাজ গন আপ বাই 20%। এটা অনুমান করা হচ্ছে যে কাঁচামাল 20% বৃদ্ধি পাবে। কাঁচামালের যে মূল্য সেটা 20% বৃদ্ধি পাবে, আগের 30 লক্ষ টাকার 20%। তাহলে এরপরে ওয়েজেস বাই 30%, মজুরি 30% বৃদ্ধি পাবে। আগে মজুরি যত টাকা ছিল তার 30% বৃদ্ধি পাবে। এই 18 লক্ষ টাকার 30% 5,40,000। এবং বলা হয়েছে ওভারহেড এক্সপেন্সেস আর এস্টিমেটেড টু মেনটেন দ্য সেম রেশিও, একই অনুপাতে। অর্থাৎ আমাদের ওয়েজেস যতটুকু বৃদ্ধি পাবে ওভারহেড ততটুকু বৃদ্ধি পাবে। ওয়েজেস যদি কমে যেত ওভারহেডও কমে যেত।
সেম অ্যাজ ওয়েজেস বিফোর। ওয়ালাইকুম আসসালাম তাসনিম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি খবর? আচ্ছা, তো আমরা এইখানটাতে প্রথমে এস্টিমেটেড কস্টটা এর জন্য বের করে নিয়েছি। এই যে টোটাল যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন ৭৫ লক্ষ, এটা হচ্ছে আমাদের এস্টিমেটেড কস্ট অফ দ্য নিউ বাস স্টেশন। নতুন সম্পদের এস্টিমেটেড কস্ট আমরা বের করে নিয়েছি। কিভাবে বের করলাম? ৬০ লক্ষ টাকার ভিতর থেকে আগে ৩টা সেকশন ভাগ করলাম। ম্যাটেরিয়াল আলাদা, ওয়েজেস আলাদা, ওভারহেড আলাদা করলাম। এরপরে ম্যাটেরিয়াল অনুমান করা হয়েছে বৃদ্ধি পাবে, সেটা বৃদ্ধি করে দেখালাম। ওয়েজেস বৃদ্ধি পাবে, বৃদ্ধি করে দেখালাম। এবং ওভারহেড সেম রেশিও মেনটেন করবে ওয়েজেসের সাথে, অর্থাৎ ওয়েজেস যেহেতু বৃদ্ধি পেয়েছে ওভারহেডও বৃদ্ধি পাবে একই রেশিওতে। তো আমরা এই তিনটার টোটাল করলাম ৩৬ লক্ষ, ২৩ লক্ষ ৪০ এবং ১৫ লক্ষ ৬০। এই টোটাল করলে আমাদের ৭৫ লক্ষ টাকা হচ্ছে এস্টিমেটেড কস্ট বের করলাম। এই পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা একটু জানাবো। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। তো আমাদের এস্টিমেটেড কস্টটা বের করতে পারলে বাকি যে দুইটা অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড এবং অ্যামাউন্ট টু বি শোন অন রেভিনিউ অ্যাকাউন্ট অথবা অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট, এই দুইটা আপনারা বের করে নিতে পারবেন। এখানে সমস্যাটা কি ছিল? এই এস্টিমেটেড কস্ট নির্ণয় করাটা। তাহলে সবাই আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা একটু জানাবো। আমরা কি বের করলাম, কিভাবে করলাম? প্রথমত আমাদের এখানে পুরাতন বাস স্টেশন ৬০ লক্ষ টাকা দেওয়া ছিল, তার ম্যাটেরিয়াল ওয়েজেস ওভারহেড আলাদা আলাদা বলা ছিল কত রেশিও, সেই অনুযায়ী আমরা টাকা বের করে নিলাম। ম্যাটেরিয়াল ওয়েজেস ওভারহেড তিনটার অ্যামাউন্ট আলাদা করে নিলাম। এরপরে বলা ছিল আমাদের এস্টিমেটেড কস্ট ম্যাটেরিয়াল ৩০%, ম্যাটেরিয়াল ২০% বৃদ্ধি পাবে, ওয়েজেস ৩০% বৃদ্ধি পাবে এবং ওভারহেড ওয়েজেসের সমপরিমাণ থাকবে। অর্থাৎ ওয়েজেস বৃদ্ধি পেলে ওভারহেডও বৃদ্ধি পাবে, ওয়েজেস কমে গেলে ওভারহেডও কমবে। যতটুকু অনুপাতে ওয়েজেস বৃদ্ধি পাচ্ছে বা কমছে, ওভারহেডও সেই অনুপাতে বৃদ্ধি পাবে বা কমবে। তো আমরা এই ক্যালকুলেশনগুলো করে এস্টিমেটেড কস্টটা বের করলাম। কারণ ফারহানা আপু এই চ্যাপ্টার থেকে একটা না একটা ম্যাথ অবশ্যই আসে। এই চ্যাপ্টারে আপনাদের মূলত ওই যে অ্যাকাউন্টগুলো, ওই 4টা অ্যাকাউন্টের অঙ্ক সি পার্টের ক্ষেত্রে আসে এবং এই অ্যাকাউন্টগুলোর ভিতরে মাত্র 2টা প্রতিষ্ঠান থাকে, একটা হচ্ছে রেলওয়ে কোম্পানি, আরেকটা হচ্ছে ইলেকট্রিক কোম্পানি। তো এই 2টা প্রতিষ্ঠানের এই যে 4টা অ্যাকাউন্ট বললাম, এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আপনাদের সি পার্টের প্রশ্ন আসে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। এরপরে আমরা দেখাবো অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট। প্রথমে এস্টিমেটেড কস্ট, সেখান থেকে বাদ দিয়ে দিব সেল অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ইউজ, এই দুইটার অ্যামাউন্টটা ৪৫,০০০ টাকা বিয়োগ করে পাচ্ছি ৭৪,৫৫,০০০ অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ। এর পরবর্তীতে অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড, অ্যাকচুয়াল কস্ট থেকে টোটাল এস্টিমেটেড কস্ট যেটা আমরা বের করেছি ৭৫ লক্ষ বিয়োগ করে দিব, তাহলে পাবো অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড অথবা অ্যামাউন্ট ট্রিটেড অ্যাজ অ্যাসেটস। জি নিশাদ আপু, রেলওয়ে এবং ইলেকট্রিকের ভিতরে কিছু জায়গায় রুলস একটু পরিবর্তন আছে। তো আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা আগে এটা একটু জানাবো। এরপরে জাবেদাগুলো তৈরি করব। প্রথম জাবেদা, আমরা নতুন যে বাস স্টেশন নিচ্ছি তার জন্য
এই জাবেদাগুলো কিন্তু আমি আপনাদের গ্রুপে দিয়েছিলাম পড়ার জন্য, যে এই জাবেদা বাদে আর কোনো জাবেদা হয় না। তো প্রথমেই আমরা যে নতুন বাস স্টেশন বা নতুন সম্পদ নিচ্ছি তার জন্য ক্যাশ ক্রেডিট করে দিব। এবং ডেবিট পাশে দুইটা জিনিস, একটা হচ্ছে নতুন স্টেশন যেটা অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড, অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ যেটা বের করব সেই অ্যামাউন্ট, এবং তার সাথে রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্টটা কোনটা? এটা হচ্ছে টোটাল এস্টিমেটেড কস্ট। এই তিনটার মাধ্যমে আমরা প্রথম জাবেদাটা দিব। না ফারহান আপু, সেটা তো সম্ভব না। আচ্ছা, সবাই একটু জানাবেন যে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে পারছেন কিনা। যদি কোনো প্রশ্ন থাকে, আমি কিন্তু বারবার বলি যে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, যে কোনো সমস্যা হলে সেটা আমি ক্লাসে যাতে বুঝিয়ে দিতে পারি। আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম জাবেদা। এরপরে 20,000 এবং 25,000 এই দুইটার জন্য দুইটা জাবেদা করতে হবে। একটা হচ্ছে আমরা অংশ বিক্রি করছি, বিক্রি করলে কি নগদ টাকা পাবো, ক্যাশ ডেবিট রিপ্লেসমেন্ট ক্রেডিট, ক্যাশ ডেবিট রিপ্লেসমেন্ট ক্রেডিট। এবং আরেকটা হচ্ছে আমরা ব্যবহার করছি 25,000 টাকার যন্ত্রাংশ আমরা ব্যবহার করছি, তাহলে এখানে নিউ স্টেশন নতুন সম্পদের সাথে এটা যুক্ত হচ্ছে, তার জন্য নিউ স্টেশন ডেবিট এবং রিপ্লেসমেন্ট ক্রেডিট। এর পরবর্তীতে আমাদের অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ, তার জন্য একটা জাবেদা রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট এবং রিপ্লেসমেন্ট ক্রেডিট করব। তো তাহলে আমরা এই প্রশ্নটার জার্নাল এন্ট্রিজ পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা একটু জানাবো।
আচ্ছা, এখন কি সাউন্ড আসছে? বললাম যে ফারহানা আপু, এটা চেষ্টা করবেন একটু কষ্ট করে হলেও বুঝে নেওয়ার, কারণ এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন হবে। তো এর জন্য আমরা চেষ্টা করব অধ্যায়টি ভালোভাবে করার। আর এই অধ্যায়ের যে ক্লাসগুলো করছেন সেগুলো না হয় আরেকবার করলেন, আপনাদের হাতে তো এখনো অহরহ সময় রয়েছে, কারণ আপনাদের তো এখনো অনেক দেরি, তাই না? এখনো থার্ড ইয়ারের রেজাল্ট দেয়নি, রেজাল্ট দেবে তারপরে যে আপনাদের ক্লাস শুরু হবে বা অন্যান্য বিষয়ের ব্যস্ততা তৈরি হবে। তো এখনো অনেক সময় আছে হাতে, দরকার আরেকবার ক্লাসগুলো করবেন, এবং বুঝতে অসুবিধা হলে আমাকে নক করবেন, আমি সেটা না হয় ভয়েসে অথবা কলের মাধ্যমে বুঝিয়ে দিব, কিন্তু এটা স্কিপ করব না। ঠিক আছে? তো জাবেদাগুলোতে কারো কোনো সমস্যা নেই। এরপরে খতিয়ান তৈরি করতে হবে রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট এবং নিউ স্টেশন অ্যাকাউন্টের। আচ্ছা, রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট জাবেদা থেকে আমরা নিতে পারি, জাবেদা থেকে সরাসরি রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট এবং নিউ স্টেশন অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এছাড়াও আচ্ছা, এখানে আমাদের দেখানো হচ্ছে এই পদ্ধতি, তো আপনারা টি ছকেও করতে পারেন অথবা চলমান জির ছকে করতে পারেন, আপনাদের কাছে যেটা বেটার মনে হবে। যেমন আমি একটু চেষ্টা করছি এটা, চলমান জের ছকে করার। আমি চেষ্টা করছি একটু চলমান জের ছকটা দেখানোর। আচ্ছা, চলমান জের ছকে প্রথমেই রিপ্লেসমেন্ট অ্যাকাউন্টটা করে ফেলছি। এইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো তারিখ দেখাতে হয় না, তারিখ উল্লেখ থাকে না। আচ্ছা ঠিক আছে তাসনিম আপু, সুরাই আপু যে প্রশ্নটা করছেন, না সুরাই আপু, আপনাদের ক্ষেত্রে পিডিএফ এ কোনো চেঞ্জ হবে না, এবং আপনারা চাইলে নিজেরাও এটা কপি করে নিতে পারেন, অথবা আমাদের এখান থেকেও তো পিডিএফ শিটগুলো দেওয়া হচ্ছে, তো এখানেই না হয় ফর্ম পূরণ করলেন, পিডিএফ শিটগুলো নিয়ে নিলেন, আপনাদের জন্য যেটা ভালো মনে হবে। আচ্ছা, রিপ্লেসমেন্ট অ্যাকাউন্টে জাবেদায় আমরা রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট 75 লক্ষ টাকা, প্রথম জাবেদায় 75 লক্ষ টাকা দেখিয়েছিলাম, বিপরীত দিকে ছিল ক্যাশ নামে। কোথায় দেখিয়েছিলাম? ডেবিট পাশে। এর পরবর্তী জাবেদায় আমরা রিপ্লেসমেন্ট ক্রেডিট করেছিলাম ক্যাশ নামে 20,000 টাকা। $74,80,000। এরপরে আমরা জাবেদায় নিউ স্টেশন নামে দেখিয়েছি ক্রেডিট পাশে 25,000। এর পরবর্তীতে সর্বশেষ জাবেদা করেছিলাম, ক্রেডিট করেছিলাম, বিপরীত দিকে নাম ছিল রেভিনিউ অ্যাকাউন্ট। কত টাকা ক্রেডিট করেছিলাম? 74,55,000। তাহলে ব্যালেন্সে কিছুই থাকবে না। এটা হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট অ্যাকাউন্টটা তৈরি করলাম চলমান জের ছকে। সবাই কি এটা বুঝতে পারছেন? একটু জানাবেন। রিপ্লেসমেন্ট অ্যাকাউন্টটা তৈরি করেছি চলমান জের ছকে। ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স
ক্রেডিট টাকা, ডেবিট টাকা। আচ্ছা, এটা করছি নিউ স্টেশন অ্যাকাউন্ট। নতুন স্টেশন করার ক্ষেত্রে আমাদের আগে পুরাতন স্টেশনটা ছিল না, পুরাতন স্টেশনটার টাকাটা কোথায় যাচ্ছে? এটা ব্যালেন্স বিডি আকারে থাকবে, যে এটা আমাদের ওপেনিং ব্যালেন্স বা ব্যালেন্স বিডি আকারে থাকবে। নতুন স্টেশন আনার জন্য পুরাতন স্টেশনটার আগে মূল্যটা দেখাতে হবে কি হিসাবে? ব্যালেন্স বিডি আকারে। কত টাকা ছিল নতুন স্টেশনের, পুরাতন স্টেশনের মূল্য কত টাকা ছিল? জনি ভাইয়া, সুরাই আপু, মাইশা আপু, তাসনিম আপু, ধন্যবাদ আপনাদেরকে। তো আমাদের পুরাতন স্টেশনের মূল্য কত টাকা ছিল? 60 লক্ষ। তাহলে এখানে 60 লক্ষ টাকা বসে যাবে। এটাই আবার ডেবিট পাশে ব্যালেন্স আকারে থাকবে, ব্যালেন্সের ঘরে ডেবিট পাশে। এর পরবর্তীতে জাবেদা অনুযায়ী নিউ স্টেশন আমাদের জাবেদায় কয়টা দেখিয়েছি? নিউ স্টেশন আমাদের জাবেদায় 2 জায়গায় দেখিয়েছি। প্রথমটাতে 15 লক্ষ টাকা, বিপরীত পাশে নাম ছিল কি? ক্যাশ। কি করেছিলাম? ডেবিট করেছিলাম। এর পরবর্তীতে আরেকটা জাবেদা করেছিলাম ওল্ড ম্যাটেরিয়াল যখন ইউজ করা হয়েছে। এই যে 25,000 টাকা পুরাতন স্টেশনের থেকে 25,000 টাকার ম্যাটেরিয়াল নতুনটাতে ব্যবহার করা হয়েছে, তার জন্য জাবেদা করেছিলাম আমরা নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট। তাহলে এখানে রিপ্লেসমেন্ট নামে দেখাবো, ডেবিট পাশে 25,000, তিনটা যোগ করে দিব 75,25,000। দেখুন, এটা হচ্ছে একটা নিয়ম, এই নিয়ম অনুযায়ী আমরা করতে পারি। এছাড়াও যদি কেউ মনে করে স্যার আমি যদি ওই 60 লক্ষ টাকা মনে না থাকে, ওইটা যদি দেখাতে ভুলে যায়, তাহলে অঙ্কটা কিভাবে করব? তখন আপনি ব্যালেন্স বিডি বাদেই শুধু ক্যাশ এবং রিপ্লেসমেন্ট এই দুইটা অ্যামাউন্ট দেখাবেন। যেহেতু আপনার জাবেদায় দুইটা পেয়েছেন, তো এই দুইটা অ্যামাউন্ট দেখাবেন। যদি কোনো কারণে এই 60 লক্ষ টাকা ব্যালেন্স বিডি আকারে দেখাতে ভুলে যান, তাহলে আমাদের দুইটা অ্যাকাউন্টই আমরা বুঝতে পারছি কিনা একটু জানাবো। তো আশা করছি জাবেদাগুলো যারা বুঝতে পারছেন তারা এই দুইটাতে সমস্যা নেই। এখন 2 নাম্বার ক্লাসটা যাদের মিস আছে তারা অবশ্যই 2 নম্বর ক্লাসটি করে নেবেন আগে। এখন আমরা চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নটাতে। হক ইলেকট্রিক কোম্পানি, এটার আমরা রেভিনিউ অ্যাকাউন্ট এবং নিট রেভিনিউ অ্যাকাউন্ট এই পর্যন্ত তৈরি করেছিলাম। নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স কত আসছিল একটু কমেন্ট করে জানান। নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স কত আসছিল আমাদের?
আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। 19,500 আমাদের ব্যালেন্সটা আসছিল। তাহলে আমাদের পরবর্তী অ্যাকাউন্টগুলো তৈরি করতে হবে। আমরা প্রশ্নটা একটু ছোট করে নিচ্ছি, প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। প্রশ্নটা কি সবাই দেখতে পাচ্ছেন স্পষ্ট? আচ্ছা, 19,500 এটা কি আমাদের ব্যালেন্স ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিট, এই অ্যামাউন্টটা 19,500 আসছিল? মানে আমাদের ব্যালেন্স সিডি যেটাকে বলি, ব্যালেন্সিং ফিগার করে যেটা বের করেছিলাম, সেটা কি 19,500 আসছিল? এই যে নিশাত আপু সঠিক উত্তর দিয়েছেন, ব্যালেন্সিং ফিগার করে আসছিল 12,000 টাকা। এই 12,000 টাকা আমাদের কাজ। আমাদের একদম সর্বশেষে যে দুই পাশ মিলিয়েছি 19,500 টাকা, এটা না, যেটা আমরা ব্যালেন্স ক্যারিড টু জেনারেল ব্যালেন্স শিট, নিট রেভিনিউ অ্যাকাউন্টের টাকা জেনারেল ব্যালেন্স শিটে যেটা আমরা ট্রান্সফার করব, সেই অ্যামাউন্টটা জানতে চেয়েছি, 12,000 টাকা। ধন্যবাদ আপনাদেরকে। তাহলে এখন তার ভিত্তিতে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট, আগে ক্যাপিটাল অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। ক্যাপিটাল অ্যাকাউন্টে কোন কোন তথ্যগুলো দেখাবো, এই ক্ষেত্রে আমি কিন্তু বলেছিলাম গত ক্লাসে এইগুলো আলোচনা করেছি যে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কোন কোন অ্যামাউন্টগুলো দেখাতে হবে। তো এখানে একটু বলুন তো কোন কোন অ্যামাউন্টগুলো আমরা দেখিয়েছিলাম। একটা, দুইটা, তিনটা টাকার কলাম নিব। নেন, আমরা তিনটা টাকার কলাম নিয়ে নিয়েছি দুই পাশেই। তিনটা টাকার কলাম কেন? প্রথমত, একটা হচ্ছে টোটালের কলাম, একটা হচ্ছে টোটালের কলাম, একটা হচ্ছে চলতি বছরের, চলতি বছরের এক্সপেন্ডিচার, চলতি বছরের রিসিপ্ট। রিসিপ্ট বলতে সম্পদ পাশকে বোঝানো হচ্ছে এখানে, আর রিসিপ্ট বলতে আমাদের দায়ের অংশগুলো, দায় বা মালিকানা সত্ত্বের অংশগুলো বোঝানো হচ্ছে। রিসিভড ডিউরিং দ্য ইয়ার, চলতি বছরের, চলতি বছরের প্রাপ্তি, প্রাপ্তি বলতে দায় মালিকানা সত্ত্ব, এই অংশটা বোঝানো হচ্ছে। আর এখানে লিখবো তাহলে কি, এক্সপেন্ডিচার ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ চলতি বছরের যে ব্যয়, ব্যয় বলতে আমরা যদি কোনো সম্পদ কিনে থাকি সেগুলো, এক্সপেন্ডিচার ডিউরিং দ্য ইয়ার, ডিউরিং দ্য ইয়ার। এরপরে আরো দুইটা কলাম রয়েছে না, এই দুইটা হচ্ছে ব্যালেন্স বোঝাচ্ছে, অর্থাৎ কারেন্ট ইয়ার পর্যন্ত, চলতি বছরের আগে পর্যন্ত যে ব্যালেন্স, এক্সপেন্ডিচার অথবা স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী দায়, মালিকানা সত্ত্ব, মেশিনারি, ল্যান্ড এবং মেন্স। ধন্যবাদ জনি ভাই, খুব শর্টে বলেছেন, এটা আমার খুব পছন্দ হয়েছে। আপনারাও এরকম একটু শর্ট করে বলতে পারেন, কারণ এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এক্সপেন্ডেড টু, আমাদের যে তারিখ বলা আছে 30 জুন 2015, তাহলে এই বছরের শুরু, এই বছরের শুরু কবে? 30 জুন 2015 তো শেষ, তাহলে শুরু হচ্ছে কবে? 14 সালে। 14 সালের 30 জুন শেষ হয়েছে,
30 6 14, আর এখানে দেখাবো রিসিভড টিল 30 6 14, অর্থাৎ বছরের শুরু পর্যন্ত আমরা কত টাকা খরচ করেছি, কত টাকা পেয়েছি, আগের যে ব্যালেন্স, সহজ কথায় ব্যালেন্সের অ্যামাউন্ট। এখানে দেখাবো ব্যালেন্স, এখানে দেখাবো চলতি বছরের গুলো 2 নাম্বার কলামে, আর 3 নম্বর টোটাল কলামে এই দুইটা যোগ করে দেখাবো। এক্সপেন্ডিচার পাশে আপনারা বলছেন তিনটা জিনিস দেখাতে হবে, তাহলে আমরা তিনটা লিখে নিব। এই তিনটা আইটেম তো, একটা হচ্ছে মেশিনারি, একটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে মেন্স। মেশিনারি ব্যালেন্স কত দেওয়া আছে? ধন্যবাদ জনি ভাই, প্রিভিয়াস। মেশিনারির ব্যালেন্স কত? 50,000। নতুন ডিউরিং দ্য ইয়ার কত? 10,000। টোটাল কত? 60,000। ল্যান্ড 10,000 এবং 6,000। টোটাল কত? 16,000। মেন্স ডিউরিং দ্য ইয়ার 5 এবং আরেকটা হচ্ছে 18, তাহলে মেন্স এটা 18 এবং ডিউরিং দ্য ইয়ার 5,000, টোটাল 23,000। ঠিক একইভাবে দায় পাশগুলো আমরা তৈরি করে দেখাবো। দায় পাশে কোনগুলো বসবে? শেয়ার ক্যাপিটাল, দীর্ঘমেয়াদী দায়গুলো। তাহলে শেয়ার ক্যাপিটাল, ডিবেঞ্চার, এই দুইটা বসে আছে সরাসরি। সানরি ক্রেডিটরস কি? চলতি দায়, এটা কোথায় যাবে? জেনারেল ব্যালেন্স শিটে। তাহলে এখানে আসবে শেয়ার ক্যাপিটাল, বা আমরা লিখতে পারি অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, একই কথা, এবং 6% ডিবেঞ্চার। শেয়ার ক্যাপিটাল 60,000, এটার কোনো ডিউরিং দ্য ইয়ার নেই। 6% ডিবেঞ্চার, ডিউরিং দ্য ইয়ার নেই। এই দুইটার ক্ষেত্রে কোনো ডিউরিং দ্য ইয়ার কিন্তু বলা নেই যে আমাদের চলতি বছরে কোনো শেয়ার ক্যাপিটাল তৈরি হয়েছে বা চলতি বছরে কোনো ডিবেঞ্চার হয়েছে, এরকমটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। তো তাহলে আমাদের এখন দায় পাশ এবং সম্পদ পাশ দুই পাশের পার্থক্য বের করে দেখতে হবে, কোন পাশ ছোট কোন পাশ বড়। 60,000 25,000। আচ্ছা, তো আমরা এইখানে দেখতে পাচ্ছি আমাদের এক্সপেন্ডিচার সাইডটা বড় আছে, সম্পদ পাশ বড় আছে। টোটাল কত টাকা হচ্ছে এখানে? 99,000। তাহলে এই পাশেও আমাদের 99,000 টাকা থাকতে হবে। এই পাশেও 99,000 টাকা থাকতে হবে। তো তাহলে এই পাশের ব্যালেন্সটা কত হচ্ছে? জি তাসনিম আপু, আমি বললাম যে দুই পাশের ব্যালেন্সটা আমাদের অ্যাকাউন্ট করার সময় মিলতে হয়, এটা হচ্ছে নিয়ম অনুযায়ী দুই পাশের ব্যালেন্স অ্যাকাউন্ট করার সময় মিলতে হয়। কিন্তু এই যে ইলেকট্রিক কোম্পানির ক্ষেত্রে, ইলেকট্রিক
ইলেকট্রিক কোম্পানির ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাকাউন্ট করার সময় আমরা সরাসরি অ্যাসেট পাশের যোগফল আলাদা করব এবং দায় পাশের যোগফলগুলো আলাদা করে নিব। যোগফল যাই আসুক, আমাদের এমনিতে অ্যাকাউন্টের কনসেপ্ট কি, দুই পাশের অ্যাকাউন্ট সমপরিমাণ হতে হবে, টাকার পরিমাণ সমান হতে হবে। কিন্তু ইলেকট্রিক কোম্পানির ক্ষেত্রে এটা একটু ভিন্ন। ভিন্ন কেন? দুই পাশের ব্যালেন্স আলাদা হোক সমস্যা নেই, কিন্তু এখানে কোনো ব্যালেন্স সিডি বা ব্যালেন্সিং ফিগারের কোনো কাজ নেই। এটা হচ্ছে ইলেকট্রিক কোম্পানির ক্ষেত্রে এই পার্থক্যটা আছে, যেটা তাসনিম আপু কিন্তু আগে জিজ্ঞাসা করেছিলেন যে রেলওয়ে কোম্পানি ইলেকট্রিক কোম্পানির এটার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা রুলসে। তো আমি বলেছিলাম যে কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই ক্যাপিটাল অ্যাকাউন্ট করার সময় আমাদের সম্পদ এবং দায় পাশ দুইটা সমান হবে না, এবং এটা সমান করারও দরকার নেই। কোন ক্ষেত্রে? ইলেকট্রিক কোম্পানির ক্ষেত্রে। তাহলে এখানে কত টাকা পাচ্ছি? 85,000। এখানে কত পাচ্ছি? 85,000। এখন প্রশ্ন করবেন যে স্যার দুই পাশে তো ব্যালেন্স মিললো না। আমি এর জন্য আগেই বললাম যে ইলেকট্রিক কোম্পানির ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাকাউন্টের দুই পাশের ব্যালেন্স মিলবে না, মেলার দরকার নেই। যদি মিলে যায় ভালো, কিন্তু আপনার জোর করে ব্যালেন্সিং ফিগার করে মেলানোর কোনো দরকার নেই, যেটা আমরা অন্য অ্যাকাউন্টের ক্ষেত্রে করে থাকি। যে মিলছে না কেন, ব্যালেন্স সিডি নিয়ে আসবো, ব্যালেন্স বিডি নিয়ে আসবো, এইভাবে মিলাবো, সেটা করার দরকার নেই। জি ফারানা আপু, 85,000 আসে এবং 85,000ই থাকবে। তো এটার ক্ষেত্রে আমাদের দুই পাশে অ্যামাউন্টটা চেঞ্জ হতে পারে। যদি প্রশ্নের মাধ্যমে মেলে তাহলে ভালো, যদি না মেলে কোনো সমস্যা নেই, আমরা অ্যামাউন্টটা এরকমই রাখবো। কোন ক্ষেত্রে বললাম? ইলেকট্রিক কোম্পানির ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমাদের তৈরি করতে হবে কি? জেনারেল ব্যালেন্স শিট। তো আমরা এখন জেনারেল ব্যালেন্স শিটে চলে যেতে পারি। আপনাদের অ্যাকাউন্টিং থিওরি ক্লাস নেওয়ার কথা ছিল, আমাদের ক্লাসটা একটু দীর্ঘ হয়ে গেছে, তো সমস্যা নেই, আমরা অ্যাকাউন্টিং থিওরি না হয় একটু পরেই করলাম। আমরা আগে জেনারেল ব্যালেন্স শিটটা তাহলে এখন তৈরি করব। ক্যাপিটাল অ্যাকাউন্টের এই দুইটা অ্যামাউন্ট আমাদের মনে রাখতে হবে। টোটালের ব্যালেন্স, এক্সপেন্ডিচারের ব্যালেন্স ক্যারিড টু ক্যাপিটাল জেনারেল ব্যালেন্স শিট। টোটাল এক্সপেন্ডিচার আমরা বের করেছি এবং টোটাল রিসিপ্ট বের করেছি। শুধুমাত্র ইলেকট্রিক কোম্পানি এবং রেলওয়ে কোম্পানির ভিতরে পার্থক্য কিন্তু এই জায়গাটা। এখন এই ক্যাপিটাল অ্যাকাউন্টের এই যে দুইটা ব্যালেন্স, টোটাল রিসিপ্টের ব্যালেন্স এবং এক্সপেন্ডিচারের ব্যালেন্স, এই দুইটা জেনারেল ব্যালেন্স শিটে একসাথে ট্রান্সফার হবে। দুইটাই একসাথে নিতে হয়। কিভাবে? আমরা বোর্ডটা মুছে ফেলছি ক্যাপিটাল অ্যাকাউন্টে, এটা চাইলে আপনারা স্ক্রিনশট রাখতে পারেন। আমরা এটা মুছে এখন জেনারেল ব্যালেন্স শিটটাতে চলে যাব। না তাসনিম আপু, তাহলে ম্যাথ হবে না, কেননা এটার ক্ষেত্রে নিয়মটাই ভিন্ন। এটার ক্ষেত্রে নিয়মটাই ভিন্ন, সূত্রটা ভিন্ন। ইলেকট্রিক কোম্পানিতে বলা হয় যে ক্যাপিটাল অ্যাকাউন্টে সম্পদ পাশ আলাদা থাকবে, দায় পাশ আলাদা থাকবে, এবং সম্পদ পাশ বলতে এক্সপেন্ডিচার, এটার যোগফল জেনারেল ব্যালেন্স শিটের সম্পদ পাশ, জেনারেল ব্যালেন্স শিটের সম্পদ কারেন্ট অ্যাসেট যেই সাইডে করবেন সেখানে যোগ করে দেখাতে হবে। এবং এই যে টোটাল রিসিপ্ট অর্থাৎ দায় ও মালিকানা সত্ত্বের অংশটা, এটা একই সাথে জেনারেল ব্যালেন্স শিটের চলতি দায় পাশে দেখাতে হবে।
এটা হচ্ছে ইলেকট্রিক কোম্পানির ক্ষেত্রে নিয়ম। আর রেলওয়ে কোম্পানিতে বলা হয় এরকম কোনো ঝামেলা নেই, ব্যালেন্স বের করতে হবে। যদি এটা রেলওয়ে কোম্পানি হতো তখন আপনি এখানেও ৯৯,০০০ টাকা মেলানোর চেষ্টা করতেন, অর্থাৎ ব্যালেন্স সিডি, ব্যালেন্স ফিগার করে বের করতেন এবং এই ব্যালেন্স ফিগারের টাকা সরাসরি জেনারেল ব্যালেন্স শিটে দেখাতেন। তাহলে পার্থক্য কোথায়? দুই জায়গায়। ক্যাপিটাল অ্যাকাউন্টে অ্যামাউন্ট মিলবে না ইলেকট্রিক কোম্পানির ক্ষেত্রে, রেলওয়ে কোম্পানিতে মিলতে হবে। রেলওয়ে কোম্পানিতে মিলতে হবে, ইলেকট্রিক কোম্পানিতে মিলবে না। ইলেকট্রিক কোম্পানির দুইটা ব্যালেন্সই, ক্যাপিটাল অ্যাকাউন্টের দুইটা ব্যালেন্স অর্থাৎ রিসিপ্ট এবং এক্সপেন্ডিচার দুইটাই জেনারেল ব্যালেন্স শিটে ট্রান্সফার হবে, দায়সমূহ দায় পাশে এবং সম্পদসমূহ সম্পদ পাশে। রেলওয়ে কোম্পানির ক্ষেত্রে আমরা তো ব্যালেন্সিং ফিগার করে একটা ব্যালেন্স সিডি বের করি, শুধুমাত্র সেই ব্যালেন্স সিডিটাই ট্রান্সফার করতে হবে। কোথায়? জেনারেল ব্যালেন্স শিটে। এই হচ্ছে পার্থক্য। তাহলে ফারহানা আপু এবং বাকিরা এটা বুঝতে পারছি কিনা, তাসনিম আপু প্রশ্নটার উত্তর পেয়েছি কিনা একটু জানাবো। এরপরে আমরা এটা মুছে ফেলছি, এখন করব আমরা জেনারেল ব্যালেন্স শিট। টোটাল এক্সপেন্ডিচার 99,000 অ্যান্ড টোটাল রিসিপ্ট 85,000। এটা মনে রাখবো, আমাদের একটু পরেই দরকার হবে। জেনারেল ব্যালেন্স শিট, দায় পাশ, সম্পদ পাশ। এখানে দেখুন আমরা দুইটা ব্যালেন্সই নিয়ে আসব। প্রথমত সম্পদ পাশ ছিল কত? 99,000, তাই তো? টোটাল এক্সপেন্ডিচার অ্যাজ পার, কোথা থেকে পেয়েছি? ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে পেয়েছি। ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে যে এক্সপেন্ডিচার সেটা বসাবো। এখানে লিখবো টোটাল রিসিপ্ট অ্যাজ পার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট অনুযায়ী যে রিসিপ্ট পেয়েছি কত ছিল? 85,000, এটা 99,000। এরপরে আমাদের চলতি সম্পদ চলতি দায়গুলো দেখাবো। যেমন এখানে একটা চলতি দায় হচ্ছে সানরি ক্রেডিটর্স, ডেপ্রিসিয়েশন ফান্ড। এই দুইটাই কিন্তু চলতি দায় পাশ আকারে, চলতি দায় আকারে চলে যাবে দায় পাশে। তাহলে তো কোনো সমস্যা নেই ফারহানা আপু, সি পার্টের অঙ্কগুলো করতে পারবেন, ওইগুলো হচ্ছে বি পার্টের অঙ্ক। ব্যালেন্স অফ নিট রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স কত বলছিলেন? ব্যালেন্স বলতে কিন্তু ব্যালেন্সিং ফিগার করে যেটা বের করেছিলেন 12,000 টাকা, কমেন্টটা দেখলাম 12,000 টাকা বলছিলেন, সেটা বসে গেল। এরপরে দায়গুলো সানরি ক্রেডিটর্স আছে, বসিয়ে দিলাম। সানরি ক্রেডিটর্স কত টাকা দেওয়া আছে? 2,000। ডেপ্রিসিয়েশন ফান্ড, ডেপ্রিসিয়েশন ফান্ড অ্যাকাউন্ট, এখন এই ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন ফান্ড রয়েছে 30,000। এর সাথে নতুন অবচয় বের করেছিলেন কত টাকা? নতুন অবচয় বের করেছিলেন ওই যে 50,000 টাকার 10%, 5,000 টাকা, সেটাও যোগ করে দেখাতে হবে। পঞ্চাশ হাজারের 10% 5,000 বের করেছিলেন, তাহলে 35,000।
আচ্ছা, ডেপ্রিসিয়েশন চলে গেল। 2 নম্বরে জেনারেল রিজার্ভ ছিল, জেনারেল রিজার্ভ কত টাকা? 3000 টাকা চলে গেল। এর পরবর্তীতে সুদ বকেয়া ছিল, বকেয়া ব্যয় চলতি দায়, সুদ বকেয়া কোথায় যাবে? চলতি দায়ে চলে আসবে। ইন্টারেস্ট ডিউ, ওই যে আমরা 1 নম্বরে করেছিলাম 900 টাকা বকেয়া আছে, কিভাবে করেছিলাম? 6% ডিবেঞ্চার 25,000 টাকা, সুদ হওয়ার কথা 25,000 গুণ 6%, 6 দুগুণে 12, 5 × 30, 12 আর 30 তাহলে 150, 1500 টাকা ইন্টারেস্ট হওয়ার কথা। আপনার প্রশ্নটার এই যে ছকে আর রেওয়া মিলের ছকে আপনার সুদ দেওয়া আছে কত টাকা? 600 টাকা পেইড, এটা পরিশোধ করা হয়েছে 600, তাহলে বকেয়া আছে কত? 900। এই 900 টাকা আমরা রেভিনিউ অ্যাকাউন্টে ক্যালকুলেশন করেছিলাম, সেটা এখানেও দেখাতে হবে। সবগুলো যোগ করব, আর কোনো দায় আছে কিনা খেয়াল করব, যদি না থাকে তাহলে এইগুলো যোগ করে নিব। জনি ভাই কোনটা প্রশ্ন করছিলেন? অ্যাকাউন্টিং থিওরির ক্লাস, এটাতে জয়েন করে নিব এই বিষয়টা জনি ভাই? সেটা আবার সম্ভব হবে না, কেননা অ্যাকাউন্টিং থিওরির ক্লাস তো আপনাদের অ্যাকাউন্টিং থিওরির গ্রুপে নিতে হবে। তো তার জন্য এই ক্লাসটি কেটে দিয়ে এই গ্রুপ থেকে বের হয়ে ওই গ্রুপে যে ক্লাসটি শুরু করতে হবে। তো এই জন্য এটাতে সময় দরকার হবে। আর যদি আমি এইখানেই নিই তাহলে এটা কিন্তু আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ট্যুর গ্রুপে শুরু হয়ে যাবে। দেখা যাচ্ছে অনেকে এমন আছে যারা অ্যাকাউন্টিং থিওরিতে তো ভর্তি আছে কিন্তু এটাতে ভর্তি নেই, এরকম থাকতে পারে। তো তাদের ক্ষেত্রে তারা কিন্তু আর ক্লাসটি করতে পারবে না, এর জন্য আমরা এই কাজটি করতে পারবো না। তো আমরা এই যে দায়গুলো পেয়েছি, এছাড়া আর কোনো দায় আমার চোখে পড়ছে না, এই দায়গুলো যোগ করে নিব। যোগ করে টোটাল অ্যামাউন্ট কত একটু জানাবো। টোটাল লায়াবিলিটিস, এরপরে সম্পদ পাশে টোটাল এক্সপেন্ডিচার অ্যাজ পার ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটা দেখিয়েছি। আর কি কি চলতি সম্পদ ছিল? ক্যাশ অ্যাট ব্যাংক, ডেটর্স ফর কারেন্ট সাপ্লাইড, স্টোর অন হ্যান্ড, ক্যাশ। তাহলে আমাদের এই সম্পদগুলো দেখাতে হবে। স্টোর অন হ্যান্ড, ইন হ্যান্ড, অন হ্যান্ড, অ্যান্ড হ্যান্ড, এটা কিন্তু বইতে ভুল লেখা, অ্যান্ড কোথাও আসে না, স্টোর অন হ্যান্ড হয় বা ইন হ্যান্ড হয়। এরপরে ক্যাশ রয়েছে, ভুল দেওয়া থাকলে কি আর করা যাবে। তারপরে দেওয়া রয়েছে ক্যাশ অ্যাট ব্যাংক, তারপরে রয়েছে ডেটর্স ফর কারেন্ট, আমি সংক্ষেপে ডেটর্স লিখে নিলাম। এর পরবর্তীতে 3 নম্বর সমন্বয় ছিল কম্পেনসেশন ডিউ, এই টাকাটা একজন গ্রাহক আমাকে দেওয়ার কথা এখনো দিইনি, এটা আমি তার কাছে পাবো, প্রাপ্য হিসাব। সবগুলো অ্যামাউন্ট বসিয়ে দিব। স্টোর অন হ্যান্ড কত? 2600, 1500। ক্যাশ অ্যাট ব্যাংক 27,300। ডেটর্স 5,000, কম্পেনসেশন ডিউ 2,500। টোটালটা করব, দেখতে হবে মিলেছে কিনা। আচ্ছা, এখন ফারহানা আপু যেটা বলছেন 3টা সমন্বয়, সমন্বয়টা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সমন্বয়তে প্রথমে আমাদের এটা খেয়াল করতে হবে, সমন্বয় অবশ্যই 2 জায়গায় যাবে। তো প্রথম সমন্বয় ডেপ্রিসিয়েশন অন মেশিন, মেশিনের অবচয় 10%,
এটা আমরা মেশিনের টাকার উপরে বের করি, কিন্তু মেশিনের দুই ধরনের টাকা দেওয়া আছে। একটা বছরের শুরুতে আমার এত টাকা ব্যালেন্স আকারে রয়েছে 50,000, এর উপরে তো এক বছরেরই অবচয় দেখাবো। আরেকটা বলেছে আমরা চলতি বছরে মেশিন অর্জন করেছি 10,000 টাকার। তো এই 10,000 টাকার মেশিন আমি চলতি বছরের শুরুতে নিয়েছি না মাঝে নিয়েছি? যদি শুরুতে নিয়ে থাকি তাহলে এক বছরের অবচয় দেখাতাম, যদি মাঝে নিয়ে থাকি তাহলে 6 মাসের অবচয় দেখাতাম, যদি শেষে নিয়ে থাকি তাহলে কোনো অবচয় দেখাতাম না। তো যেহেতু কোনো তারিখ উল্লেখ নেই, তাই আমরা এই যে 10,000 টাকার নতুন মেশিন অর্জন করেছি এটা বছরের শেষে অর্জন করেছি, এরকমটা মনে করেই আমরা শুধু 50,000 টাকার অবচয় দেখাবো। এই অবচয়টা দুই জায়গায় যাচ্ছে, প্রথমত আমাদের রেভিনিউ অ্যাকাউন্টে এক্সপেন্স আঁকে, এবং দ্বিতীয়ত জেনারেল ব্যালেন্স শিট। আচ্ছা, ব্যালেন্স শিটে কেন যাবে? ডেপ্রিসিয়েশনটা আসলে কি? প্রতি সম্পদ, এটা যদিও বা ব্যয়, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে প্রতি সম্পদ, পুঞ্জীভূত অবচয় বা ডেপ্রিসিয়েশন ফান্ড যেটাকে বলছি। তো এটা আসলে কি করে? সম্পদ হ্রাস করে। তো সম্পদের বিপরীত এটাকে আমরা দায় বলতে পারি। তো এখন স্যার, এটা আমরা কি ক্যাপিটাল অ্যাকাউন্টে লং টার্ম লায়াবিলিটিস দেখাতে পারবো না? কেন পারবো না? তার কারণ আমাদের দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে সুদের হার উল্লেখ থাকতে হয়। দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রে অবশ্যই সুদের হার উল্লেখ থাকতে হয় না? তো এর জন্য এটাকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখাতে পারবো না, কারণ এটাতে তো কোনো সুদের বিষয় নেই। তাহলে এটা কোথায় চলে আসবে? আমাদের জেনারেল ব্যালেন্স শিটের দায়ী পাশে। যার জন্য আমরা জেনারেল ব্যালেন্স শিটে ডেপ্রিসিয়েশন ফান্ড আগের যেটা ছিল তার সাথে নতুন অবচয়টা যোগ করে দেখালাম। এরপরে 2 নাম্বার, জেনারেল রিজার্ভ ইজ টু বি মেড ফর টাকা 3,000। সাধারণ সঞ্চিতি দেখাতে হবে 3,000 টাকার। তো এটাও আমরা দুই জায়গায় দেখাচ্ছি, একটা নিট রেভিনিউ অ্যাকাউন্টে এবং আরেকটা জেনারেল ব্যালেন্স শিটে। নিট রেভিনিউ অ্যাকাউন্টে আমরা এটা ট্রান্সফার করছি তাই ডেবিট পাশে দেখাচ্ছি, এবং জেনারেল ব্যালেন্স শিটে এটা যেহেতু এক ধরনের দায় সঞ্চিতি, তো এটা দায় পাশে দেখাচ্ছি। 3 নম্বর, কম্পেনসেশন ডিউ। এখন এটা কার দিতে হবে? আমি আরেকজনকে ভর্তুকি দিব, ক্ষতিপূরণ দিব, না আরেকজন আমাকে দিবে? তো এটা খেয়াল করবেন এই অংশটা। এখানে বলা হয়েছে ইস্যুড বাই দ্য কোর্ট আপন এ কাস্টমার। একজন গ্রাহকের উপর এটা আদালত কর্তৃক আদেশ দেওয়া হয়েছে। তাহলে কি গ্রাহক টাকা পরিশোধ করবে? কাকে পরিশোধ করবে? আমি মূল প্রতিষ্ঠান আমাকে পরিশোধ করবে। তাহলে কি এটা আমার এক ধরনের প্রাপ্য হিসাব, যেহেতু টাকাটা আমার পাওয়ার কথা, আয় হওয়ার কথা। যে দেখা যাচ্ছে 3 মাসের আপনি ইলেকট্রিক বিল দেননি, তো 3 মাসের ইলেকট্রিক বিল কি আমার প্রাপ্য? এটা আমার আয় হওয়ার কথা, আপনি দেননি, যার জন্য এটা দুই জায়গায় দেখাবো। প্রথমত রেভিনিউ অ্যাকাউন্টে আয় হিসাবে, দ্বিতীয়ত প্রাপ্য আয় বা বকেয়া আয়কে বলা হয় চলতি সম্পদ, তাই জেনারেল ব্যালেন্স শিটের সম্পদ আকারে। তাহলে এই যে সমন্বয়গুলো বা প্রশ্নগুলো আমরা বুঝতে পারছি কিনা একটু জানাবো। 1,37,900 টাকা, দুই পাশের অ্যান্সার। $1,37,900। তাহলে এটার মাধ্যমে আমাদের 4 নম্বর অঙ্কটি আমরা শেষ করে নিচ্ছি। সবাই কি অঙ্কটা বুঝতে পারছেন? একটু কমেন্ট করে জানান দ্রুত। তাহলে এর পরবর্তীতে 5 নম্বর প্রশ্নটা আপনাদের হোমওয়ার্ক থাকতেছে। 5 নম্বর প্রশ্ন, এটাও ইলেকট্রিক কোম্পানির ক্ষেত্রে, তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকতেছে। আজকের মতন আমরা ক্লাসটি এখানেই শেষ করব, আর একটু দেরি হয়ে গেছে, তো কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন, তারপরে আমরা অ্যাকাউন্টিং থিওরির ক্লাসটিও শুরু করব। আজকে এখানেই বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।